দুর্ঘটনা তো দুর্ঘটনা না হয়ে, এটা নাশকতা মানুষের মনে এমনি সাধারণভাবে যদি আপনি বাংলাদেশের কাউকে যদি জিজ্ঞাসা করেন, তারা কিন্তু কোনো ব্যাখ্যা বিশ্লেষণ সারে বলবে যে এর পেছনে তাহলে অন্য কিছু থাকতে পারে। না, যে কোনো এই ধরনের ঘটনা ঘটলে আমরা একটা ষড়যন্ত্র তত্ত্ব দাঁড় করানোর চেষ্টা করি, এবং এরকম হেলিকপ্টার বা বিমান বিধ্বস্ত হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মারা গেছেন এমন দৃষ্টান্ত আমাদের দক্ষিণ এশিয়াতেও আছে। জিয়াউল হকের সময় অত্যন্ত মার্কিনীদের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ওই বাহনে ছিলেন এবং সেটা কেউই বেঁচে ছিলেন না। এরকম পৃথিবীতে আরও অনেক উদাহরণ আছে। আমার মনে হয় যে যে কারণে ধারণাগুলোর জন্ম হচ্ছে তার একটা হতে পারে যে সাম্প্রতিক যে আক্রমণ ইরান থেকে, যে আক্রমণ ইসরায়েলে করা হলো, প্রায় 1 দশকের বৈরিতা তাদের, কিন্তু সেই বৈরিতাটা সবসময় একটা প্রক্সি যুদ্ধের মধ্যে ছিল। যেমন লেবানন থেকে হিজবুল্লাহদের মাধ্যমে সে এটা কাজ করত, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীকে সে সমর্থন দিত। এইভাবে সে সরাসরি যুক্ত না হয়ে সবসময় কিন্তু ইসরায়েলের আশেপাশে সে একটা চাপের মধ্যে রাখার সে চেষ্টা করেছে। কিন্তু এই প্রথম প্রকাশ শেষে তার একটা শক্তিমত্তা জানান দিল। এখন আলোচনা হতে পারে যে তার এই অস্ত্র কতটুকু ইসরায়েলের ক্ষতি করতে পেরেছে, কিন্তু সে ইসরায়েলের ভূখণ্ড পর্যন্ত পৌঁছেছে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে, তার যে সামরিক যে ব্যবস্থায় সে আক্রমণ করেছে। একটা জিনিস উঠতে পারে যে এই প্রেসিডেন্টের সময় এই যে সেট আপ, একই সঙ্গে মনে রাখতে হবে যে এই প্রেসিডেন্টের অফিসটা আপনি যদি অন্য গণতান্ত্রিক দেশের মতো ভাবেন যে একটা নির্বাহী বিভাগ, তা কিন্তু না। এখানে সর্বোচ্চ যিনি আধ্যাত্মিক নেতা আছেন তিনি, এখানে রেভলিউশনারি গার্ড আছে এবং তাদের একটা নিরাপত্তা কাউন্সিলও আছে, এবং এই পক্ষগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। কিন্তু তারপরে মনে রাখতে হবে যে এই রাষ্ট্রপতির সময় বা প্রেসিডেন্টের সময় আক্রমণটা হয়েছে। অতএব একটা ধারণা হয়তো মধ্যপ্রাচ্য বা বহির্বিশ্বে তৈরি হতে পারে যে তাহলে কি আক্রমণের কারণেই অন্য ক্ষতিগ্রস্ত কোনো পক্ষ এটা করলো কিনা। আর একটা হতে পারে তার আভ্যন্তরীণ বিষয়, কারণ উনি যে প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছেন সেই নির্বাচন প্রক্রিয়াটা খুব একটা স্বচ্ছ ছিল না। ইরানের ইতিহাসে 79 সালের পরে যতগুলো নির্বাচন হচ্ছে সবচেয়ে কম ভোট পড়েছে তার সময়। ইনি কিন্তু এর আগে একবার হেরে গিয়েছিলেন, কিন্তু এখন যিনি আলী খামেনি আছেন তখনও তিনি তার পছন্দের প্রার্থী ছিলেন, কিন্তু তাদের নির্বাচনে একটা স্বচ্ছতা আছে, একটা প্রকাশ্য অবস্থা ছিল দেখে উনি জয়লাভ করতে পারেন। উনি দ্বিতীয়বার এসে জয়লাভ করেছেন এবং বিভিন্ন আলোচনা আছে। আরবার এই দুটো যদি আপনি প্রেক্ষাপট রাখেন তাহলে দেখবেন যে ঘরোয়াভাবেও কিছু আলাপ আলোচনা কিন্তু আছে, এবং আপনি যতজন প্রেসিডেন্ট হয়েছেন 79 পর থেকে আপনি দেখবেন যে খুব একটু লিবারেল বোধহয় একজন বা এরকম ছিলেন, বাকিরা ওই কাঠামোর বাইরে খুব একটা যেতে পারেনি। তাছাড়া সাম্প্রতিক আন্দোলনগুলো আপনারা খেয়াল করেছেন যেখানে তরুণ জনগোষ্ঠীর উপরে সাংঘাতিকভাবে এই রেজিম ক্র্যাকডাউন করেছে এবং তারা কঠোর হয়েছে। ভেতরেও দু একবার কিন্তু উত্তেজনা তৈরির চেষ্টা করা হয়েছিল। কোভিডের সময় এরকম একটা আমরা কিছু জেনেছিলাম, সুযোগ সুবিধা নাই। 79 পর থেকে, বিশেষ করে জিম্মি সংকটের পর থেকে দুটো ঘটনা ঘটেছে দেখেন। একটা হলো রাষ্ট্রীয়ভাবে আমেরিকা তো তার দিক থেকে মুখ ফিরিয়ে নিতেই হয়েছে, তার তো আর কোনো অবস্থায় নেই তাকে সহযোগিতা করার। মার্কিন জনগণেরও একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। অনেক সময় হয় যে স্যাংশনের মধ্যেও অনানুষ্ঠানিকভাবে অনেক কিছু দেওয়া নেওয়া চলে, সেই পদ্ধতিটা বন্ধ। সো আপনি যদি আগের থেকে উত্তরটা খোঁজেন, আমরা একটা ধারণা তৈরি করতে চেষ্টা করছি যে এই কারণে কি এটা কেউ নাশকতামূলক করেছে কিনা। এর মধ্যে আবার কিছুটা আগুনে ঘি ঢালার মতো তুরস্ক একটা বিবৃতি দিয়েছে তার একজন সংশ্লিষ্ট মন্ত্রী, যে যন্ত্রে এই উচ্চতাটা পরিমাপ, অর্থাৎ এরকম পরিস্থিতিতে যখন একটা হেলিকপ্টার যায় সে কি উচ্চতায় আছে, কি অবস্থায় আছে, এই সংক্রান্ত যে তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো সে পায়নি। এবং এই সংক্রান্ত যদি আমরা বলি বাংলা একেবারে পদ্ধতিটা বন্ধ করা ছিল। এখন সেটা তারা কিভাবে জেনেছে সেটা আমরা জানি না। এটা আমাদেরও পাশের কিছু গণমাধ্যম পাশের দেশে তারা অন্যকে উদ্ধৃত করে বলেছেন। সুতরাং আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টিকোণ থেকেও একটা সম্ভাবনা, অমূলক হোক আর ষড়যন্ত্র তত্ত্বের দিক থেকেও করলেও করা যেতে পারে। আবার যান্ত্রিক যেটা বললেন সেই আলোচনা, এবং আভ্যন্তরীণ তো বললাম যে তাদের রাজনীতিতে এতটা সরল না। আপনি সাংবিধানিক ধারাবাহিকতা তারা রাখবে সে ব্যাপারে আমাদের খুব একটা দ্বিমত নাই, কিন্তু তার মানে এই নয় যে তাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব নাই বা তাদের মধ্যে অন্য কোনো রকম ডিফারেন্স অফ ওপিনিয়ন নাই। আর সবচেয়ে যেটা উনি বলছিলেন যে দেখেন এইটা খুব আমাদের কাছে অস্বাভাবিক ঠেকছে এখন, যে পৃথিবীর অন্যতম বৃহৎ সামরিক শক্তি এখন সে, এবং এরকম একটা শক্তি যে নিউক্লিয়ার এনরিচমেন্ট থেকে সে একেবারে রীতিমতো অস্ত্র তৈরি প্রক্রিয়ার কাছাকাছি চলে গেছে। এবং আপনি 79 আগেও ইরানের যে অবকাঠামো ছিল সেই অবকাঠামো চ্যালেঞ্জের মুখে পড়েছিল, কিন্তু সে অনেক কিছু করতে পারতো, সে নিয়ারলি ইন্ডাস্ট্রিয়াল ছিল। এখন সে এত পুরনো একটা এই ধরনের বাহন এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে, এবং যেটা বলে শেষ করব, এর মধ্যে তো তার রাশিয়ার সাথেও সম্পর্ক ছিল, চীনের সাথেও সম্পর্ক এই প্রেসিডেন্টের সময়। সেটাও মনে রাখবার মতো বিষয় যে তার আন্তর্জাতিক ক্ষেত্রে এই বিধিনিষেধের মধ্যে থেকে বেরিয়ে এসে সে কিন্তু একটা কূটনৈতিক জানান সৌদির সঙ্গে সম্পর্ক উন্নয়ন করছিলেন। তো এরকম একটা ক্ষেত্রে এত সামরিক শক্তি সম্পন্ন দেশ
এরকম এই ধরনের একটা পুরনো বাহনে যাবেন, যেটা যুক্তরাষ্ট্রে অ্যাক্সিডেন্ট ঘটেছে, কানাডাতেও এই বাহনের কিন্তু অ্যাক্সিডেন্টের রেকর্ড আছে। আমি এই দুইভাবে দেখার চেষ্টা করছি।